আপনাদেরকে তো আমরা আসলে খেয়াল করছি জুলাই 2024 থেকে খেয়াল করছি যে অনেকেই বলে থাকেন, এবং এটা আমি বিভিন্ন সময় বিভিন্ন প্রমাণও পেয়েছি, যে সবচেয়ে বেশি সূক্ষ্মভাবে জিনিসগুলি বিবেচনা করতে পারেন আপনি, দ্রুত আপনি এটা বিবেচনা করতে পারেন এবং আপনার একটা মত থাকে। আপনি কি খেয়াল করতেন যে ধরেন আব্দুল কাদেরের যে ফেসবুকের যে স্ট্যাটাস পরপর যেগুলি দেওয়া হলো শিবিরের পক্ষ থেকে বা সাদিক কায়েম সাহেবের অনুসারীদের পক্ষ থেকে এগুলির যেটা জবাব দেওয়া হলো, পরবর্তী প্রেক্ষিতে নাহিদ সাহেব যেগুলির আবার জবাব দিলেন, আবার ধরেন 5 আগস্টের স্মরণের অনুষ্ঠানে আপনাদের গুরুত্বপূর্ণ নেতারা যেভাবে কক্সবাজার গেলেন, আবার তাদেরকে যেভাবে শোকজ দেওয়া হলো, এই পুরোটা জিনিস এরকম মনে হয় না যে জুলাই আন্দোলনের, মানে আপনি লেন্স থেকে দেখা না দেখার কথা বলতেছিলেন, কিন্তু আপনার মনে হয় না যে জুলাই আন্দোলনের এক একটা গ্রুপ এক একজনের অনেক বড় শত্রুতে পরিণত হয়েছে? এইটা আপনার মনে হয় কিনা? দেখেন, এখানে যাদের কথা বলছেন সবাই তো ইয়াং, এবং সবার বয়সই আমার মতে 30 বছরের নিচে। তো স্বাভাবিকভাবেই মানে এই বয়সের মানুষজনের মধ্যে খুব দ্রুত রিয়েক্ট করে ফেলার বা দ্রুত হচ্ছে এক ধরনের রক্ত গরম থাকার বিষয় আছে না, তো সেটার একটা রিফ্লেকশন এটা আমি মনে করি। তবে এইটা আমার মনে হয় যে ছোটখাটো বিষয়ে, বিভিন্ন স্বার্থগত বিষয় কিংবা কৃতিত্বের বিষয় হোক, কিংবা সামনে হয়তো ডাকসু আছে বা আরো কিছু বিষয়ে, এটা নিজেদের মধ্যে ছোটখাটো মতানৈক্য বলেই আমি মনে করি। কারণ এখনো বিগার কোশ্চেনে সবার কর্মপন্থা হয়তো ভিন্ন, যারা জুলাই গণঅভ্যুত্থানের স্টেক হোল্ডার ছিলেন, যারা অংশগ্রহণকারী ছিলেন, কিন্তু আওয়ামী লীগের প্রশ্নে বলেন, ফ্যাসিবাদের প্রশ্নে বলেন, একটা সুন্দর বাংলাদেশ গড়ার প্রশ্নে বলেন, আমি দেখেছি যে সবাই কাজ করছে। সবার কর্মপন্থা হয়তো ভিন্ন হতে পারে, বা কেউ এটা নিয়ে ডিবেট থাকতে পারে যে কে বেশি করতেছে, কে কম করতেছে, বা অনেক যেটা কক্সবাজার যাওয়ার কথা বললেন শোকজ, বা অনেকগুলো মনে হতে পারে যে এরা বাচ্চামি করতেছে, বা তো ওই বয়সের একটা বিষয়টা আছেই। কিন্তু আমার মনে হয় না যেটা এত বড় বিরোধ যেটা আসলে শত্রুতা বলা যায়। আমার মনে হয় যে আসিফ, আমি এই প্রসঙ্গ শেষ করতে চাই। এখানে কেউ কেউ যে বলছেন যে এই বিরোধটা আসলে কোনো কিছুর বাটোয়ারা নিয়ে, অর্থাৎ যারা এটার কেন্দ্রে থাকবেন তারা চাঁদা, যদি আমি পজিটিভ অর্থেও বলি, পার্টি চালানোর জন্য চাঁদা হোক বা অন্যান্য গুরুত্বের জন্য কোনো গুরুত্ব পাওয়া হোক, বা বড় নেতা ভবিষ্যতে হওয়ার জন্য এইটা গুরুত্বপূর্ণ, এইভাবে আপনি দেখেন কিনা? আপনি যেটা বললেন সেটা ঠিক আছে, বয়সের একটা, কিন্তু ওইভাবে দেখেন কিনা? এই বিষয়গুলো তো আছেই। মনে করেন সবার মধ্যেও তো একটা প্রতিযোগিতা আছে, যে মনে করেন শিবির মনে করে বা জামাত মনে করে আমাদের এখান থেকে তরুণ নেতৃত্ব উঠে আসুক, তো আবার এনসিপি মনে করতে পারে যে যেহেতু গণঅভ্যুত্থানের অধিকাংশ নেতাই এখানে, আমরাই গণঅভ্যুত্থানের একমাত্র মানে সবচেয়ে বড় স্টেক হোল্ডার। তো এইগুলো নিয়ে মতানৈক্য, মতের অমিল আছে, এবং প্রতিদ্বন্দ্বিতাও হবে সামনে। ছাত্র সংসদ নির্বাচন টাকা পয়সা দিয়ে আছে কিনা সেটা একটু বলেন, যে একদম টাকা পয়সা দিয়ে আছে কিনা? আমার মনে হয় না, টাকা পয়সা আমি অন্তত দেখি নাই এটা গুরুত্ব পাওয়া, বা হচ্ছে কারো মনে হচ্ছে গ্রিভেন্স থাকে না যে আমার কথাটা বললো না, এই কথাটা বলতে গিয়ে, কিন্তু আমি তো ওই ঐতিহাসিক প্রেক্ষাপটে ছিলাম। এই গ্রিভেন্স গুলো থেকেই বেশি এটা শুরুটাও হয়েছে, এবং এটা দিন দিন বাড়ছে। তবে আমি মনে করি যে এই বিষয়গুলোতে আরো বেশি, মানে যদি কমিউনিকেশন থাকে জুলাইয়ের বিভিন্ন পক্ষের মধ্যে, তাহলে আমার মনে হয় যে এই জিনিসগুলো জনসম্মুখে এরকম হাস্যকর পরিস্থিতিতে আসা থেকে আসলে ইয়া করা যায়, জনসম্মুখে হাস্যকর পরিস্থিতি। কিন্তু ঠিক আছে, আমি এই প্রসঙ্গ থেকে একটু অন্য প্রসঙ্গে যাই। অনেক সময় আপনার এবং জনাব মাহফুজ আলমের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে, কারণ আপনারা যেহেতু জুলাই আন্দোলনের সামনের দিককার মুখ, এবং আপনাদের বাকি বন্ধুরা যেহেতু বাকি সহযোদ্ধারা, আমি এভাবে যদি বলি, বাকি সহযোদ্ধারা যেহেতু এখন একটি রাজনৈতিক দল করেছেন, আপনারা সেখানে যাবেন কবে, কেন যাচ্ছেন না, আসলে যাবেন কিনা, সেগুলো নিয়ে নানা রকম প্রশ্ন ওঠে। আমি সেইখান থেকে আসলে সরাসরি এই প্রশ্ন করতে চাই যে আপনার, মানে মাহফুজ আলমের উত্তর তো জনাব মাহফুজ আলমের সাথে দেখা হলে নিশ্চয়ই তিনি দিবেন, কিন্তু আপনার কাছে প্রশ্ন যে আপনি রাজনীতিতে কবে যাবেন, পদত্যাগ করবেন কিনা, সরকারে থাকবেন কিনা, সে ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন কিনা? অনেকেই বলে থাকেন যে আপনি হয়তো রাজনীতি করবেন, ভোটও করবেন, কিন্তু যতদিন পারা যাচ্ছে ততদিন আপনি আপনার সরকারি বাসভবনে বা সরকারি পদে থাকতে চান। মানে আপনি আমার খুবই প্রিয়, সেই জন্য বলি যে অনেকে বলে থাকে যে আপনি পতাকাবাহী গাড়িতে আরো কিছুদিন চড়বেন, তারপরে ইলেকশন যখন এগিয়ে আসবে তখন আপনি গিয়ে মানে। দেখেন খালেদ ভাই, পতাকাবাহী গাড়ি বা এই বিষয়গুলো, মানে এটা আমরা কখনো চাইও নাই, বা এটার প্রতি আমাদের ওইরকম কোনো মোহ নাই। আমার দিক থেকে বিষয়টা হচ্ছে কিছু দায়িত্ব নিয়ে তো আমি এখানে আসছি, এবং কিছু দায়িত্ব গণঅভ্যুত্থানের সময়, সেই সময়টাতে যখন
সমন্বয়করা আমাদেরকে সিলেক্ট করে, তখন থেকেই দেয়া যে এই সরকারকে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে রাখা, পক্ষের ডিসিশন গুলো নেওয়ার ক্ষেত্রে প্রভাবিত করা এবং ভয়েসটা যাতে থাকে সেই জিনিসটা নিশ্চিত করার জন্য সরকারে আসা। তারপরেও যদিও অনেক অন্যান্য মিনিস্ট্রির দায়িত্ব আসছে, ফর্মাল দায়িত্ব আসছে, তো সেই জায়গা থেকে আমি মনে করি যে এখনো আমাদের কিছু কাজ বাকি আছে। একটা বড় মাইলফলক হচ্ছে এই যে ঘোষণাপত্রটা আমরা করতে পারলাম, জুলাই ঘোষণাপত্রটা দেওয়া সম্ভব হলো। এখনো জুলাই সনদ বাকি আছে। পারসেপশন তৈরি করে প্রত্যেকটা জিনিস তো আপনি বা আমি বসে বসে উত্তর দিতে পারবো না। না, আপনার কাছে কি এটা মনে হয় না যে ধরেন আপনি বাংলাদেশে, মানে আমি সাংবাদিকতার করি বলে আমি দেখি যে বাংলাদেশে যে কজন একজন তারকা আছেন, আপনি তার মধ্যে সবচেয়ে বড় তারকাদের একজন এখন, সেটা জুলাই আন্দোলনের জন্য হোক, পরে আবার সরকারে যাওয়ার কারণে হোক, সেজন্য এই ধরনের তো থাকারই কথা। কিন্তু আপনার ইঙ্গিতে কি এইটা ছিল যে এই সার্ভেলেন্সটা সরকারের ভিতরে যে অনেকগুলি কেন্দ্র বা সরকার তাদের কেউ করতেছে? আমি আরো সরাসরি বলি, এটা কি কোনো গোয়েন্দা সংস্থাকে আপনি ইঙ্গিত করেছিলেন? হ্যাঁ, আমি আমি এর আগেও বলছি যে কিছু রিপোর্টের ব্যাপারে আমি একটা সংবাদ সম্মেলনে বলতে গিয়ে বলছিলাম যে আমাকে হাউস থেকে যোগাযোগ করে বলা হয়েছে যে এইটা তো আমাদেরকে চাপ দিছে করার জন্য, এবং এটা টেক্সটটা হুবহু আমি হাউসে ফোন করে জিজ্ঞেস করছিলাম যে আপনারা যে একটা নাম্বার লিখলেন এখানে, এটা কিসের রেফারেন্সে লিখছেন? আপনাদের তো রিপোর্টে তো লেখা জানা গেছে, জনশ্রুতি আছে, এই কিসের রেফারেন্স আপনারা লিখলেন? তখন বললো এটা আমাদেরকে একটা গোয়েন্দা সংস্থা থেকে দিয়ে চাপ দেওয়া হয়েছে এটা রিপোর্ট করার জন্য। তো এই যে এটা তো সরাসরি আছে, আমি সরাসরি কয়েকবার বিভিন্ন জায়গায় বলছি, এবং এটাকে এই মানে আমরা এমন একটা কমপ্লেক্স সিচুয়েশনের মধ্যে আছি যেখানে আসলে আমার কোনো প্রতিষ্ঠানও আমার বিরুদ্ধে আসলে কাজ করছে কিনা এটাও আসলে বোঝা অনেক সময় মুশকিল হয়ে যায় আর কি। খুবই ইন্টারেস্টিং। তবে আমি আপনাকে একটা তথ্য হিসেবে একটা জিনিস জানায় রাখি, সরকারের ভিতরকার অঙ্গগুলি আসলে এভাবেই কাজ করে। মানে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি, সরকারের অনেক বিগত সরকারের অনেক মন্ত্রীর বিরুদ্ধে যেসব রিপোর্ট হয়েছে তার অনেকগুলি আবার গোয়েন্দা সংস্থাও দিয়েছে। আবার এইটা কিন্তু সব সরকারের সময় করা হয়। যেমন ধরেন নাইকো দুর্নীতির সঙ্গে বিএনপির জ্বালানি প্রতিমন্ত্রী যে সম্পৃক্ত ছিলেন, সেটা গোয়েন্দা সংস্থার সরবরাহ করার রিপোর্ট। এরকম নানাভাবে এটা একটার মধ্যে থেকে একটা এরকম হইতে থাকে। এটা চেক এন্ড ব্যালেন্সের জন্য সরকার প্রধান হিসেবে করে, কিন্তু সেটা নিয়ন্ত্রণ রাখার জন্য জাতীয় স্বার্থের বিষয় হলে কোনো সমস্যা নেই। আমি মনে করেন কোথাও জাতীয় স্বার্থে ভঙ্গ করার জন্য কোনো বিদেশি কারোর সাথে মিটিং করতেছি, গোপন বৈঠক করতেছি, সেটা আপনি ফাঁস করেন, সমস্যা নেই। কিন্তু আপনি আমার একেবারেই ব্যক্তিগত বিষয় যেটাকে আপনি নেগেটিভলি ফ্রেমিং করার জন্য করছেন, এটা তো নীতি বহির্ভূত হয়। অবশ্যই নীতি বহির্ভূত হয়। এবং আপনি সন্দেহ করছেন যে সরকারের ভিতরের যে অংশটুকু, মানে হ্যারি পটারের ভাষায় বলতে হয়, যাদের নাম আমরা নিতে পারতেছি না প্রমাণের অভাবে, সেরকম কাউরেই আপনি সন্দেহ করতেছেন, মানে ধরেন সামরিক গোয়েন্দা বাহিনী বা ওরকম কোনো কিছু, নাকি আপনাকে ফ্রেমিং? অনেকেই আছে আসলে 5ই আগস্টের পরে, আপনি একটু আগেও যেটা বললেন যে অনেকেই স্বার্থের জন্য যারা জুলাই গণঅভ্যুত্থানে আমাদের সাথে ছিল তারও হয়তো আমাদের বা আমার সাথে নাই। আবার এনসিপির তো মনে করেন যে আমাদের অন্যান্য সহযোদ্ধারা যে রাজনৈতিক দলে আছে তাদের তো ওনারা তো ইউনাইটেড আছেন এক জায়গায়, তো কেউ একজন বিপদে পড়লে বাকিরা হয়তো বাঁচাতে পারেন। তো আমরা তো সরকারে যারা আছি তারা তো ওই দেখা যায় যে যারা সাবেক সহযোদ্ধা তারাও আমাদেরকে বক্তব্যে গালিগালাজ করছেন যে সরকার এই কাজটা করতে পারতেছে না, ওইটা করতে পারতেছে না। পরিষ্কার আমরা তো এক ধরনের একা, আমাদের তো কোনো বন্ধু নেই। পরিষ্কার। আমি এই জিনিসটা খেয়াল করলাম, জনাব মাহফুজ আলম কয়েকদিন আগে একটা স্ট্যাটাস দিয়েছিলেন, ফেসবুক স্ট্যাটাস, সেখানেও তিনি প্রায় একই ধরনের কথা বলছিলেন যে আসলে মানে নতুন রাজনৈতিক দলকে তিনি ইঙ্গিত করেছিলেন, এই নানা ধরনের দুর্নীতির প্রসঙ্গ তিনি ইঙ্গিত করেছিলেন। আপনারা কি সত্যি মানে এরকম সরকারের মধ্যে থেকে যদি এরকম ভালনারেবল থাকেন, তাহলে তো আপনাদের আসলে মানে আমরা যারা আপনাদেরকে সমর্থন দিয়েছিলাম তাদের কি কিছু করার আছে এই ব্যাপারে? মানে এটা কি হতে পারে সেটা আমার একটা জানার ইচ্ছা, যদি আপনাদেরকে আসলেই ফ্রেম করা হয়, আসলেই যদি আপনারা এটার মধ্যে থাকেন। আমি অবশ্য মানে আপনাদের বিরুদ্ধে অভিযোগগুলিও আমি একটু বলতে চাই। আপনি কি মনে করেন যে মানে আপনি 1-2 লাইনে বলবেন যে এখানে আমরা আসলে কি করতে পারি? যেমন ধরেন সরকারের কোনো একটি গোয়েন্দা সূত্র যদি বরাদ দিয়ে এটি জানায়, যাদেরকে আমরা হুইসেল ব্লোয়ার বলি, আপনার বিরুদ্ধেও কোনো খবর যখন করে বা তথ্য যখন দেয়, তখন আমি এটা ছাপবই, কিন্তু বা প্রকাশ করতেই চাইবো। কিন্তু আপনি যদি মনে করেন যে এটা ফ্রেমিং করা হচ্ছে, সেখানে সাংবাদিক হিসেবে আমার আসলে
করারটা কি আসলে, মানে আমরা কি না করবো? না, খালেদ ভাই, আপনার আপনার যদি মনে হয় যে এই তথ্যটা সঠিক, আপনি অবশ্যই আপনার হুম, ইনভেস্টিগেশনও করবেন, আপনি হুম, অবশ্যই এটা ভেরিফাই করবেন, তাহলে আপনি অবশ্যই ছাড়বেন। এবং সেটা যদি আপনার জার্নালিজমের নর্মস এর মধ্যে পড়ে যে হুম, ঠিক আছে এটা জাতীয় স্বার্থের বিষয় বা এর হুম, কোনো দুর্নীতির প্রমাণ, তাহলে তো অবশ্যই ছাড়বেন। কিন্তু যেটা একেবারেই ব্যক্তিগত বিষয়গুলোকে নিয়ে যেভাবে ফ্রেমিং করা হয়, কিংবা এই যে রেফারেন্সলেস ভাবে নিউজ করা, ওকে, এবং এই যে হাওয়া থেকে বিভিন্ন ইনফরমেশন আসলে ছড়ানো, যেটা হচ্ছে আপনার কাছে হয়তো টিভি চ্যানেল আছে বা আপনার কাছে হুম, সেই সক্ষমতা আছে, সেই এস্টাবলিশমেন্ট আছে বলেই যে সেটা করবেন, এটা তো অনুচিত। যেমন মনে করেন যদি বাংলা ভিশনের লাস্ট যে রিপোর্টটা আমাকে নিয়ে, হুম, বিশেষ করে আমার বাবাকে নিয়ে হুম। করা হলো, এটার বিষয়ে যদি আমি বলি যে আপনিও তো দেখছেন, আপনি একজন জার্নালিস্ট হিসেবে আমি ওটা আমি আসলে এটার দেখছেন। প্রসঙ্গে হ্যাঁ। আলাদা করে আসবো, হুম কারণ এই ব্যাপারগুলি আপনি হুম আসলে বাংলা ভিশন, ইশরাক আহমেদ, তার মালিক, তার নানা রকম বিষয়ে জড়িয়ে গেছে, সেটা আমি একটু ধারাবাহিকভাবে আসি, এটা আপনি একটু রাখুক, এখানে থাকুক, কারণ আমি এটাতে হুম আপনাকে হুম প্রশ্নই করতে চাই। আমাদের অনেক দর্শক আপনি আসবেন শুনে এইসব প্রশ্নগুলি আমাকে করতে বলেছেন, আমি এই প্রশ্নগুলি করবো আপনার হুম বাবাকে নিয়ে, আপনার এপিএস হ্যান ত্যান এগুলি নিয়ে, এগুলি আমি করবো, কিন্তু আমি একটু আসি। হুম আমার কাছে হুম এর আগে যেটি জানার দরকার, গোপালগঞ্জে যেদিন এনসিপির কেন্দ্রীয় নেতারা আক্রান্ত হলেন, সেদিন আপনি ঢাকার পুলিশ কন্ট্রোল রুমে বসেছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে, এবং সেটার ফেসবুক পোস্টে আমরা এটা ছবিও দেখেছি। জনাব আসিফ মাহমুদ সজীব ভাই, এই ছবিটা আমার ভালো লাগে নাই। এটা যে আমার ভালো লাগে নাই, এইটা আমি আমার বিভিন্ন কথা আমি বলতেও চেষ্টা করেছি, জানতেও চেষ্টা করেছি। আজ আপনাকে পেলাম, তাই আপনার কাছে একটু জানতে চাই, আপনি কোন ক্ষমতা বলে সে একটা কন্ট্রোল রুমে বসেছিলেন, এবং আপনি কি নির্দেশ কাকে দিচ্ছিলেন, যে মানে এটা করতে হবে বা ওইটা করতে হবে, এরকম কি নির্দেশ আপনি দিয়েছিলেন? না, আমি আমি কাউকে কোনো নির্দেশ দিচ্ছিলাম না। আমি সেখানে একটু মানে মূলত আমি হচ্ছে সরকারের আইন শৃঙ্খলা বিষয়ক যে উপদেষ্টা কমিটি, সেই কমিটির সদস্য, এবং সেটা হিসেবে আইন শৃঙ্খলা বিষয়ক ইয়াতে আমার থাকার ক্ষেত্রে ফর্মাল আসলে অফিসিয়াল কোনো বাধা নাই। এবং সেখানে ওই সময়টা তো খুব ক্রাইসিস সিচুয়েশন যাচ্ছিল, সেখানে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো। তো সেই জায়গা থেকে সরকারের কন্ট্রোল রুমে আইন আমাকে শৃঙ্খলা, আমি একটু 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 করে শুনে শুনে আসি, সরকারের আইন হুম শৃঙ্খলা বিষয়ক কমিটিতে আর কে আছে, মানে স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি, আর কোন উপদেষ্টা কে আছেন? হ্যাঁ, আরো প্রায় এটা হয়তো 12 জন উপদেষ্টার আইন শৃঙ্খলা বিষয়ক মানে কমিটি 12, মানে আইন উপদেষ্টা। শৃঙ্খলা বিষয়ক কমিটির সব উপদেষ্টাই মোটামুটি সদস্য নাকি 12-13 জন সদস্য? না, সব উপদেষ্টা না, 12 জন সদস্য বোধহয়। এবং তারা এরকম কন্ট্রোল রুমে গিয়ে থাকতে পারেন, মানে আইনে বাধা নাই? না, ফর্মালি তো এতে কোনো আসলে বাধা নাই। আমি আচ্ছা, তো সরাসরি কোনো নির্দেশনাও দিচ্ছিলাম না, যেটা স্বরাষ্ট্র উপদেষ্টা নির্দেশনা দিচ্ছিলেন, আমি সেখানে কোঅর্ডিনেশন করার চেষ্টা করছিলাম। যেমন মনে করেন এই যে পুলিশ পাঠানো হবে, কিন্তু পদ্মা সেতুর সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লোকজন অবরোধ করে রাখছে, পুলিশ যেতে পারছে না। তো এই কারণে এই কোঅর্ডিনেশনটার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি আমাকে ফোন করেছিলেন, আমি গিয়েছিলাম। এবং তো ওদের সাথে যেহেতু আমার যোগাযোগ আছে, পূর্ব পরিচিতি আছে, তো তো ওদেরকে বলে তখন ওই কোঅর্ডিনেশনটা করা, যাতে করে সেখানকার ওই পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের বাধা তৈরি না এই হয়। এই ছবিটি কে তুলেছিল, আপনার কোনো সহকারী, মানে কে পোস্ট করেছিল এই ছবিটির উৎস কি? উম এই ছবিটা আমার সাথে থেকে কেউ তুলেছিল, এবং আমার পেজে হয়তো ইয়ে আপনি, করেছে। হ্যাঁ, যে আপনার উম, পেজে এটা পোস্ট উম, করেছিলেন কি আপনি এটা জানাতে, যে মানে আপনি খুব পাওয়ারফুল একজন উপদেষ্টা, আপনি ইচ্ছা করলে? না না, এইটা পোস্ট করা হয়েছিল যে সরকার এটা নিয়ে কাজ করতেছে, তখন এই ধরনের একটা ইয়া চলছিল যে সরকার কিছু করতেছে না, এখানে মানুষগুলো মারা যেতে পারে। তো অ্যাটলিস্ট গভর্নমেন্টেরও তো একটা ইয়া থাকা, সে থাকা উচিত, সেই জায়গা থেকে যে গভর্নমেন্ট ইজ ওয়ার্কিং এবং গভর্নমেন্ট ইজ কনসার্ন। মানে এটা আপনার মাসেল দেখানো না তো, আপনার পিস্তলের ম্যাগাজিন না, দেখানো এটা বা পিস্তলের গুলি দেখানো না, না তো এটা? এটা এটা কোনোভাবেই না। এবং ইয়াতে মানে ওইটাও তো ম্যাগাজিন তো দেখানোর জন্য না ভাই, এটা তো না, ওইটা দেখানোর, দাঁড়া, ওটার কারণে আমি আমি নিজেও বিব্রত আচ্ছা, হয়েছে। হ্যাঁ। কিন্তু ওই ছবিটা আপনি পোস্ট করেছিলেন এই কারণে না তো, দেখো যে আমি কিন্তু আম হিয়ার, আম দ্য চেয়ার, আমি ওরকম বলার জন্য না তো, না মানে আছে না একটা না, ফ্লেক্স না? আমার মনে হয় যে এই সরকারের একটা দুর্বলতার জায়গা হচ্ছে এই সরকারের কমিউনিকেশন আসলে হুম, একটু হুম। কম। আর দেখা যায় আওয়ামী লীগের সময় আমরা দেখেছি যে কাজ যতটুকু করতে এর থেকে বেশি বলতো। তো এই সরকারের কমিউনিকেশনটা এই সরকারের একটা বড় দুর্বলতা, যে অনেক কাজ হচ্ছে কিন্তু সেগুলোর কমিউনিকেশন হচ্ছে কই না, যেন আমার মানুষ ভাবতেছে যে আমার কাছে তো গভর্নমেন্ট কোনো আমার কাজ কাছে করতেছে না। আমার কাছে তো মনে হয় যে আমাদের প্রেস সচিব, আমাদের সিনিয়র সাংবাদিক শফিক ভাই বেশ ভালোই করছেন
সরকার যতটুকু করছে তার না, চেয়ে? হ্যাঁ, হ্যাঁ, শফিক শফিক ভাই তো করছেন। শফিক ভাই তো মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব। সরকারে তো আরো 22-24 জন উপদেষ্টা আছেন, উপদেষ্টার বিশেষ সহকারীগণ আছেন। আপনি কয়জনকে আসলে মিডিয়াতে দেখেন? আচ্ছা, এটা কে ঠিক করে জনাব আসিফ? যে আমি এটা উনাকে জিজ্ঞেস করছিলাম যে আপনার তো 22 জন উপদেষ্টা আছে, উনার অফিসে জিজ্ঞেস করছিলাম, আসলে ডেপুটি প্রেস সেক্রেটারির সাথে কথা হচ্ছিল যে 22 জন উপদেষ্টা আছে, যে এর মধ্যে আপনি কোন উপদেষ্টার কাজকে সামনে আনবেন, কোন কাকে পিছনে আনবেন? কারণ আমরা দেখি মাঝে মাঝে উপদেষ্টাদের কথাও প্রেস উইং থেকে বলা হয়, কিন্তু কার কথা কিভাবে বলা হবে এটা কি মানে ক্যাবিনেটে বসে আপনারা ঠিক করেন, নাকি ডক্টর ইউনূস নির্দেশ দেন যে এদের এদের কথা বলবেন বা আমার কথা বলবেন? না, এটা হচ্ছে মাঝে মধ্যে হয়তো দেখেন যে ইয়ার সাথে, শফিক ভাইয়ের সাথে সংবাদ সম্মেলন উপদেষ্টারাও থাকেন। তো কনসার্ন যেই মন্ত্রণালয়ের কাজ হয়, যেমন আমার মন্ত্রণালয়ে একটা আইন পাশ হলো, সেটার বিষয়ে ব্রিফ করার জন্য আমি ওনার সাথে গেলাম, বা অন্য কারো কনসার্ন। তবে আমি দেখেছি যে উপদেষ্টার মধ্যে বেশিরভাগের মধ্যেই একটা মানে প্রচার বিমুখতা আছে। এবং স্বাভাবিকও, ওনারা তো আর পলিটিক্স করা বা ওনারা তো সামনে আসার যে পলিটিক্যাল গভর্নমেন্টের মধ্যে যে ড্রাইভটা থাকে, যে আমি কাজ করছি এটা দেখাইতে হবে, এই যে একটা দায়ের জায়গা থাকে, তো এইটা তো ওনাদের নাই। সেই জায়গা থেকে কমিউনিকেশন গ্যাপ আছে। তো সেই জায়গা থেকেও মাঝে মধ্যে দেখা যায় যে মাঝে মধ্যে আমি চেষ্টা করি যে কমিউনিকেট করার, কারণ দেখা যায় যে এখন রিয়াকশনটা খুব দ্রুত হয়। এখন আওয়ামী লীগের আমলের মতো না, কিছু একটা ঘটলেই দেখা যায় যারা কনসার্ন আছে, এখন নাগরিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি হয়েছে, স্টুডেন্টদের মধ্যে সচেতনতা বৃদ্ধি হয়েছে, খুব দ্রুত দেখবেন যে মাঠে নেমে চলে আসছে। তো ঠিকমতো কমিউনিকেশন না হওয়াটাও এই রিয়াকশনের একটা বড় কারণ বলে আমি মনে করি। তো এইগুলো ম্যানেজ করার জন্য আমার মনে হয় যে কমিউনিকেশনটা প্রয়োজন, সেই জায়গা থেকেই সেই বিষয়টা পোস্ট করা। ওকে, আমি আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল আমাদের অনুষ্ঠানে এসেছিলেন, তখন তিনি আমার একটি প্রশ্নের জবাবে বলেছিলেন যে চট্টগ্রামের মেয়র শাহাদাত সাহেব কেন মেয়রের দায়িত্ব পেলেন, দক্ষিণ ঢাকার ইশাক সাহেব কেন পেলেন না? তখন তিনি আমার মানে প্রশ্নের পর প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন যে এইটা চট্টগ্রামের ক্ষেত্রে সেই সময়কার যে স্থানীয় সরকার উপদেষ্টা ছিলেন জনাব এফ হাসান আরিফ, তার কারণেই চট্টগ্রাম সিটিতে মেয়র হিসেবে দায়িত্ব পান, কারণ তিনি একটি লিনিয়েন্ট ভিউ নিয়েছিলেন তার মেয়র পদে বসার ক্ষেত্রে, যেটা জনাব আসিফ নেন নাই। সেই জন্য ব্যাপারটার ক্ষেত্রে তিনি এটার মধ্যে সিদ্ধান্ত দিতে চান নাই। সার্বিকভাবে বিএনপির সিনিয়র নেতারা কিন্তু অভিযোগ করেন যে আপনি গায়ের জোরে আসলে জনাব ইশাককে বসতে দেন নাই। তো আপনি কি মনে করেন যে সপ্তাহ 10 দিন বা 15 দিনের জন্য জনাব ইশাক মেয়র হলে সেটা কি মানে আপনি এটাকে পার্সোনালি নিয়েছেন কিনা বা নিয়েছেন কিনা, মানে এটা আপনার গায়ের জোরের ব্যাপারটা যেটা আসছে? হ্যাঁ, প্রথমত খালেদ ভাই, পার্সোনালি নেওয়ার তো এখানে সুযোগ নাই। এখানে এই ধরনের জনগুরুত্বপূর্ণ এইসব সিদ্ধান্ত সরকার সর্বোচ্চ পর্যায় থেকেই আসে, এবং এইখানে পার্সোনালি কোনো ডিসিশন নিয়ে তো আমি মানে নিজে ঝুঁকি নিতে চাইবো না। তো এই বিষয়ে সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদ এবং ফর্মালি ইনফর্মালি উপদেষ্টা পরিষদ থেকেই মানে হয়েছে, এবং তখন আইনি জটিলতা ছিল অনেকগুলো, যেটা আপনিও জানেন। এবং তখন এই যেহেতু আমি এই মন্ত্রণালয়ের দায়িত্ব অন্য যে কেউ থাকলে তাকেও উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তই বাস্তবায়ন করতে হতো। এবং আপনি যদি ইশরাক ভাইয়েরও লাস্ট দু একটা প্রেস ব্রিফিং এ উনি নিজেও বলেছেন যে এটা উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত, ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভুল বোঝানো হয়েছে, উপদেষ্টা পরিষদ ভুল বুঝাইছে। তো উনি কিন্তু নিজেও বলেছেন। তো সেই জায়গায় আমার একক স্বেচ্ছাচারী ভাবে এই ডিসিশন নেওয়ার আসলে না, কোনো ইয়াটা কোথায় আসে মানে শাহাদাত যখন মেয়র হন তখন হাসান আরিফ ছিলেন, ইশরাক যখন মেয়র হতে পারেন নাই তখন আসিফ সাহেব ছিলেন। সেই জন্য মনে হয় যে এখানে আসিফ সাহেব কোনো কিছু করেছেন কিনা। না, এটা হাসান আরিফ স্যার হয়তো সেই সময়টার কথা আমার ঠিক মনে নেই, এটা হয়তো তিনি উপদেষ্টা পরিষদে আনেন নাই, কিংবা ওই বিষয়ে এত বেশি আইনি জটিলতাও ছিল না। তো উপদেষ্টা পরিষদে যখন যায় তখন আমার তো মানে স্টেশনের দায়িত্বে থাকা জায়গা থেকে হচ্ছে আমার ওই সিদ্ধান্তটা বাস্তবায়ন করাটা হচ্ছে আমার দায়িত্ব। এবং যেহেতু এখানে আইনি জটিলতা ছিল, একই সাথে এই সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের আসিফ নজরুল স্যারও সহযোগিতা করছেন, অ্যাটর্নি জেনারেলও এইটার ক্ষেত্রে আইনি পরামর্শ দিয়েছেন আমাদেরকে। তো এটা যে এককভাবে আসিফ মাহমুদের, এটা রাজনৈতিক কারণে অনেক সময় বলা হয়ে থাকে, রাজনৈতিক প্রতিপক্ষ আমাকে অনেকে মনে করতে পারেন তারা সেভাবে অ্যাটাক করতে পারেন, কিন্তু শেষ পর্যন্ত তো ইশাক ভাই নিজেও বলেছেন যে এটা উপদেষ্টা পরিষদে আসলে সিদ্ধান্ত। আমারও মনে হয় যে এটা উপদেষ্টা পরিষদেরই সিদ্ধান্ত, কিন্তু এখানে আবার একটা কথা আসে যে উত্তর ঢাকায় আপনি প্রশাসক নিয়োগ দিয়েছেন সম্পূর্ণ আপনার একক সিদ্ধান্তে। জনাব এজাজ সাহেবের আগে পিছে যাই এইটা নিয়ে কি আপনি একটু বলবেন? ইদানিং আবার শুনতেছি যে এজাজ সাহেব আপনার এবং সৈয়দা রেজানা হাসান যিনি আরেকজন উপদেষ্টা, তাদের দুইজনের একক পছন্দ, তাদের আপনি একটু এজাজ ভাইয়ের নিয়োগটাও কিন্তু উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত। এটা কোনো মানে এটা তো ফর্মাল এজেন্ডা উত্থাপন হয় নাই, কিন্তু উপদেষ্টা পরিষদের বিবিধে এই বিষয়ে আলোচনা হয়েছে, এবং
আর ওই দিন আমি কোনো একটা কারণে আমি হয়তো সফরে ছিলাম, আমি উপদেষ্টা পরিষদের ওই বৈঠকে ছিলাম না, ইভেন ওই উপদেষ্টা পরিষদের বৈঠকে আমি নিজে ছিলাম না। তো সেই উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত হয়েছে, আমাকে সিদ্ধান্ত জানানো হয়েছে, আমি সেটা বাস্তবায়ন করেছি। তো এখন এইটা তো পারসেপশন, ওই যে বললাম যে রাজনৈতিক কারণে পারসেপশন তৈরি করা হয় যে একক সিদ্ধান্ত এত বড় জায়গায় আসলে নেওয়ার সুযোগ নেই। যদি একক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থাকতো আমি লোকাল গভর্নমেন্ট ইলেকশন দিয়ে দিতাম, আরো অনেক কিছু করে আপনার কাছে কি মনে হয় না ডক্টর মোহাম্মদ ইউনূস যদি তার কোনো একটা বক্তব্যে বা কোনো জায়গায় কোনো কিছুতে যদি এটা পরিষ্কার করতেন যেটা উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত, তাহলে আপনার উপর এতগুলি জিনিস আসতো না, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস ইচ্ছা করে বা ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্যান্য উপদেষ্টা পরিষদ ইচ্ছা করে এটা জনাব আসিফের উপরে আনতেছেন, এরকম আপনার মনে হয়? এখানে হয়তো সরকার থেকে আরো ভালো কমিউনিকেশন মানে করার মানে এটা সুযোগ এটা ছিল। এটা উনি নিজে না বলেও উনার প্রেস সচিবকে দিয়ে ওটা বলাতে পারতেন। আমি কিন্তু এটা এখন পর্যন্ত, মানে আপনি ঠিকই বলেছেন, ইশাক সাহেব বলেছেন যে এটা উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত, কিন্তু উপদেষ্টা পরিষদের কারো মুখে বা এর কাছে কিন্তু শুনে আমার, মানে প্রফেসর আসিফ নজরুল আমার উপর্যুপরি প্রশ্নের জবাবে তিনি বলেছেন যে তখন হাসান আরিফ এটা খেয়াল করেন নাই, এবারে আসিফ সাহেব সেটা খেয়াল করেছেন। স্পষ্ট, আমি সত্যি মানে সামারি করলে এরকমই দাঁড়ায় কথাটা। তো আমার কাছে মনে হয়েছে যে আমি জনাব হাসান আরিফকে অনেকদিন ধরে চিনি, আমার কাছে মনে হয়েছে যে যেটি জনাব হাসান আরিফের কাছে মনে হইলো যে না আইনি বিষয়ে এটি চলতে পারে, সেটি জনাব আসিফের যখন মনে না হইলো, তার মানে উনি ব্যক্তিগতভাবে ব্যাপারটা নিলেন। এটা কি আপনার মনে হয় না এটা এখানে পরিষ্কার করা দরকার ছিল সরকারের? হ্যাঁ, সরকারের পক্ষ থেকে আরো বেটার কমিউনিকেশন হতে পারতো, যেটা হয় নাই আনফরচুনেটলি। তবে এখানে আসলে ব্যক্তিগতভাবে আমি যেটা বারবার বলছি যে ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নেওয়ার কোনো সুযোগই নেই এত বড় গুরুত্বপূর্ণ বিষয়। যেই বিষয় নিয়ে যমুনার সামনে, মানে যমুনা পর্যন্ত ব্লকেড হয়ে গেল, অবরোধ হয়ে গেল, এরকম বিষয় নিয়ে আমি আসিফ মাহমুদ একা সিদ্ধান্ত নিয়ে নিব, এটা আসলে মানে এটা আমি মনে করি না যে কোনো সচেতন মানুষ এটা বিশ্বাস করবে। ইভেন যেহেতু মানে ইশরাক ভাইও বলছে এটা খুব ক্লিয়ার যে এটা উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত ছিল, এবং এজাজ ভাইয়ের নিয়োগটাও উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত ছিল, এবং ওই দিন উপদেষ্টা পরিষদের ওই বৈঠকে পর্যন্ত আমি উপস্থিত ছিলাম না। আমার কাছে যেহেতু আমি স্টেশনের দায়িত্বে আছি, সেই জায়গা থেকে আমার হচ্ছে সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করতে হয়। আমার এখানে একটা রাজনৈতিক অ্যাঙ্গেল দেওয়ার চেষ্টা করা হয়, রাজনৈতিক বিভিন্ন ব্যাপার এখানে আছে। অ্যাবসলিউটলি। এবং বাংলা ভাষায় এই প্রবাদটাকে আমরা বলি যে পরের ঘাড়ে বন্দুক রেখে পাখি শিকার করা।